স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আজকের আমাদের আলোচনার বিষয় ঐক্য নিয়ে কি অনৈক্য, এবং তা নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী। প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে আজকের আয়োজনে। এবং আমরা আসলে যেভাবে কথা বলছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ের যদি কথা বলি, সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেটি হলো সংস্কার, এবং তারপরে শব্দটি আমি বলবো ঐক্য। জাতীয় ঐক্য সেটি হোক, রাজনৈতিক ঐক্য সেটি হোক। সেক্ষেত্রে আসলে জানতে চাই ঐক্য কোন পথে হাঁটছে বর্তমানে। যদি নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়েই শুরু করি, আপনার মতে ঐক্য বর্তমান প্রেক্ষাপটে কোন পথে হাঁটছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা কোন ঐক্যের কথা আপনি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এখানে আমি ঐক্যের নামে তো কোনো ঐক্যই দেখি না। একমাত্র একটা ঐক্যই আমি দেখেছিলাম, সেটা হলো ভারতের সাথে যখন হিন্দু মুসলিম নিয়ে যখন সমস্যা তৈরি হলো, আপনার চট্টগ্রামে চিন্ময়কে নিয়ে যখন সমস্যা হলো, তখন যে সরকার ডেকেছিল, তখন জাতীয় একটা চরম সমস্যাকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের প্রাইমারি একটা সূত্রপাত ঘটেছিল। তারপর আর প্রয়োজন হয় নাই, আর এটা নিয়ে আর এগোয় নাই। কিন্তু এছাড়া যদি আপনি ঐক্য বলেন, আমরা রাজনৈতিক বিভিন্ন দল, এখানে আমি আছি, তারেক ভাই আছে, আরও অনেক দল আছে। আমরা যদি বলি যে আমরা নির্বাচন চাই, তাহলে সরকার বলে যে না, আগে সংস্কার চাই। অবশ্যই। তো আমরা যদি বলি যে নির্বাচন এবং সংস্কার পাশাপাশি চলবে, ওনারা বলবে আগে সংস্কার পরে নির্বাচন। তাহলে তো আর ঐক্য হচ্ছে না। তো ঐক্যটা আসলে এমন একটা ডিফিকাল্ট জিনিস। যদি সবাই যদি শান্তির জন্য থাকে, শান্তির লক্ষ্যে, তাহলে কিন্তু ঐক্য হওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা কেন জানি নিজেরটাকেই বেশি বুঝি। প্রত্যেকটা মানুষ, যেমন আমি বলি, এর আগের যে সরকার 15.5 বছর একদম ঘাপটি মেরে খামচি দিয়ে বসেছিল, যে জনগণের ভোটের তোয়াক্কা করে নাই। এখন যারা সরকারে আছে তারাও কেমন যেন ভোটের কথা শুনলেই তারা ভয় পেয়ে যায়, এবং তারাই উল্টা বলে যে ভোটের কথা বললে উন্নয়নে ব্যাহত হয়। কেউ যদি বলে ভোট এই বছরের শেষে থেকে আগামী বছরের মধ্য পর্যন্ত, আবার আরেকজন বলে এটা তার কথা, এখনও বলা যায় না, আগে সংস্কার হবে, তারপর সংস্কার শেষ হয়ে গেলে তারপরে আমরা নির্বাচন নিয়ে ভাববো। এই যে বিভিন্ন কথা, এই কথার মধ্যে কিন্তু আমরা ঐক্য খুঁজে পাই না। এই ঐক্য না খুঁজে পাওয়ার জন্য আপনারা দেখেন যে একটা সরকারের পতন হয়েছে, একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, একটা হায়নার পতন হয়েছে, কিন্তু তাদের কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না ওইভাবে যেভাবে অ্যারেস্ট করা দরকার। কিন্তু একাধিক মামলা তো চলছে, সেগুলোর বিচার প্রক্রিয়া তো চলছে, এবং সে মামলা চলছে। মামলা যে যার এলাকা থেকে মামলাটা হয়তো কিছু দিয়েছে, কিন্তু ওইভাবে অ্যারেস্ট যাদের হওয়া দরকার। আপনার মনে পড়ে 650 আমরা শুনেছিলাম প্রায়, যে তারা আটক আছে, কোনো একটা জায়গায় আছে। পরবর্তীতে আমরা কিন্তু তাদেরকে বিদেশে দেখি, যাদের নাম শুনেছি আপনাদের মাধ্যমেই, আপনাদের টেলিভিশনের বরাত দিয়ে বলতে পারি, বা প্রেস মিডিয়া দিয়ে বলতে পারি, যে তারা যারা বলেছিল পরে আর আমরা দেখি নাই। আমরা তাদেরকে এখন দিব্যি বিদেশে ভালো অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিন না হয় সরকার প্রধান পালিয়েছিল, সেটা না হয় বুঝলাম যে এত ইসের মুখে সে পালাতে বাধ্য হয়েছে, তাকে পালানোর মতো দেশের অবস্থা শৃঙ্খলের মধ্যে আনার জন্য চেষ্টা করা হয়েছিল, বিধায় তাকে পালানোর একটা ক্ষেত্র বানিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে ইভেন 3 মাস পরে যখন শুনি যে ওবায়দুল কাদের 3 মাস পরে পালিয়েছে, এই সুযোগটা কারা দিল? তাহলে আপনার ঐক্য যদি থাকতো তাহলে তো এটা হতো না। তো এই সুযোগটা কারা দিল? আপনার ঐক্য যদি থাকতো, যাদের অ্যারেস্ট করার দরকার ছিল তারাই অ্যারেস্ট হতো। অন্যথায় আমরা কিন্তু হাই প্রোফাইল রেখে লো প্রোফাইলে অ্যারেস্ট করে কোনো লাভ নেই। আপনি দেখেন যে প্রশাসনে প্রায় 13 লক্ষ লোকের মতো প্রশাসনে কাজ করে সরকারি, সেইখানে আপনার 10.5 লক্ষ আওয়ামী লীগ দ্বারা নিয়োগকৃত। সেই জায়গায় তারাই এখনও দিব্যি আছে, বহাল তবিয়তে আছে। কোনো একটা জায়গায় আমি একজন প্রশাসনের চিফ, তার সেক্টরের চিফ, সে কোনো একটা জায়গায় তার সেক্টরের ভেতরে রাসেল স্কোয়ার দেখেছে, সে ওইটা দেখে দাঁড়িয়ে বলেছে আমি কখনো একা ছবি তুলি না, আমি যখন এটা দেখলামই তাহলে এখানে আমি কয়েকটা একক ছবি তুলি।
এই স্পর্ধাটা, এই সাহসটা কোথা থেকে পায় এই সময়টা কিন্তু আমি বলবো না যে ওইখানে ছবি তোলা যাবে না এমন কোনো কথা না, কিন্তু যখন যে সময়টা একদম চরম খারাপ অবস্থা, সেই সময়ে যখন এই ধরনের কথা আমরা শুনি তখন কিন্তু আমরা নিজেরাই অবাক হই যে তাহলে আপনার এরাই যদি থাকে তাহলে আপনার কি প্রয়োজন ছিল। তবে প্রশাসনের এই 10 লক্ষ মানুষকে কি একবারে চাকরিচ্যুত করা সম্ভব বা সরিয়ে দেওয়া সম্ভব? করার কথা বলছি না, রাষ্ট্র একবারে 10 লক্ষ করার কথা বলছি না, কিন্তু আইনের অনুশাসনটা যদি চলমান থাকতো তাহলে কিন্তু প্রত্যেকেই যার যেটাই নীতি থাক না কেন, আমি তো প্রশাসন কারো নীতি ফলো করতে পারে না, উচিত না, এই জায়গাটা সে যদি বুঝতো তাহলে সে কিন্তু তার জায়গা থেকে নিরপেক্ষতার আচরণ করত, যেটা বিগত 15.5 বছর হয় নাই, সেই জায়গাটাই কিন্তু করে নাই, যে কারণে ওইখানে নেগেটিভের জায়গায় কিন্তু ঐক্য আছে। আপনি যদি ঐক্য বলেন, পজিটিভে আমি কোনো ঐক্য দেখছি বলে আমার মনে পড়ে না। তো এই পজিটিভের ঐক্যটা কবে হবে? পজিটিভের ঐক্যতার জন্যই কিন্তু 5ই আগস্ট এসেছিল, পজিটিভের ঐক্যতার জন্যই কিন্তু এত মানুষ আবারও প্রাণ দিয়েছে অকাতরে। তো সেই জায়গাটায় আমরা বলতে চাই যে আমাদের ঐক্যটা আসলে সত্যিকার ঐক্যটা কখন হবে। হাসান তারেক চৌধুরী, আপনি কতটা একমত? আপনি কি পজিটিভ কোনো ঐক্য পাচ্ছেন না? ধন্যবাদ। শুরুতেই ডিবিসির দর্শক, কলাকুশলী সহ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ঐক্যের ব্যাপারটা তো একটা কন্ডিশনাল ব্যাপার, যে যখন কারোর সাথে কারো ঐক্যের একটা শর্ত থাকে যে কিসের ভিত্তিতে ঐক্য হতে পারে। তো এবার আমরা বাংলাদেশে একটা অভিনব পরিস্থিতির মধ্যে আমরা সবাই পৌঁছে গেছি, এবং সেই পরিস্থিতিটা কি, মানুষ একটা ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছে সব জায়গায়। অর্থাৎ বিগত 16 বছরের যে স্বৈরাচারী জঞ্জাল এবং দুঃশাসনের জঞ্জাল, এর বাইরে থেকে বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক সংস্কৃতির পথে যাত্রা শুরু করা। তো সেই জায়গায় ঐক্যের ভিত্তি কী হতে পারত? আমার বিবেচনায় ঐক্যের ভিত্তি হতে পারত আমাদের দেশে দুর্নীতির বিরুদ্ধে ঐক্য। ঐক্যের ভিত্তি হতে পারত যেভাবে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে, যেভাবে আমরা দেখেছি ঢাকা শহরে গ্যাস নাই, গ্যাসের চুলা জ্বলে না, আমরা দেখেছি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নাই, আমরা দেখছি ট্রাফিক জ্যাম। এই সমস্ত জায়গায় যদি ঐক্য হতে পারত যে না, আর কোনো দ্রব্যমূল্য বাড়ানো হবে না, আমরা অন্য জায়গায় রাষ্ট্র প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিয়ে হলেও নিত্যপণ্যের উপরে আর কোনো ভ্যাট বাড়াবে না, ট্যাক্স বাড়াবে না। কিন্তু আমরা দেখেছি যে এই দেশ থেকে যারা বড় লোক তারা হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। ঐক্যের জায়গা হতে পারত আমাদের দেশে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনের মূল স্পিরিট ছিল কোনো দলীয় কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নানা ছদ্মনামে কিন্তু এক ধরনের দলীয় নিয়োগ হচ্ছে, অথচ বলা হচ্ছে দেশে একটি নির্দলীয় সরকার। সুতরাং এই সমস্ত ইতিবাচক জায়গাগুলোতে যদি আমরা দেখতাম যে না, সবার একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তাহলেই সেটা হলো আসল ঐক্য। শুধুমাত্র গদি দখল করে রাখার জন্য বা ক্ষমতায় যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য যদি ঐক্য হয়, সেটার আমার ধারণা বাংলাদেশের তরুণ সমাজ এই ঐক্যের জন্য জীবন দেয় নাই, এই ঐক্যের জন্যই অভ্যুত্থান হয় নাই। ফলে আমি মনে করি আজকে 1, 2, 3 করে আমাদের সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এবং একই রকমভাবে যে নির্বাচন নিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেখানেও কিছু মৌলিক জায়গা এখনই করা সম্ভব, তার জন্য আনলিমিটেড টাইমের দরকার নাই। সেটা কি, আজকে যদি নির্বাচন সংস্থার কমিশন ঘোষণা দিত যে বাংলাদেশে যেই প্রার্থী 5 লক্ষ টাকার অধিক ব্যয় করবে, তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। যদি কারো নামে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়ে থাকে, তার কোনো প্রার্থিতা থাকবে না। এই রকম মৌলিক কিছু ঘোষণা যদি আসতো, তাহলে সাধারণ মানুষ মনে করত যে আসল ঐক্যের জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলে আমরা দেখলাম যে আমাদের দেশে যে জায়গায় ঐক্য হওয়া দরকার, সেই জায়গায় ঐক্য করার বদলে ভিন্ন কোনো ঐক্যের এক ধরনের আলামত, ভিন্ন কোনো, যেটা আপা বললেন যে নেগেটিভের ঐক্যের একটা কম্পিটিশন এখানে শুরু হয়ে গেছে, সেটা কোনোভাবেই কাম্য ছিল না। তবে সেক্ষেত্রে হাসান তারেক চৌধুরী, যদি বলে, আপনি যে পয়েন্টগুলো আসলে উপস্থাপন করছেন তার অধিকাংশই কিন্তু জাতীয় ঐক্যের কথা বলে। রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক সকল দলই কিন্তু বারংবারই বলছে নির্বাচনের কথা, এবং নির্বাচন সংস্কার কমিশনের কথা যখন বলছেন, সেক্ষেত্রে আমরা প্রধান উপদেষ্টার একটি কোট আসলে বলতে চাই যে তিনি বলছেন যে জাতীয় ঐক্য ছাড়া সংস্কারের মাধ্যমেই কিন্তু জাতীয় নির্বাচন
সম্ভব, তাছাড়া নির্বাচন সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে। তবে সেক্ষেত্রে এই ঐক্যটাকে আপনারা কি মনে করছেন? দুজনের কাছে এই প্রশ্ন ছুটতে চাই, তবে তার আগে হাসান তারিক আপনি যদি বলতেন। দেখেন, আমি তো আপনার কথাই বললাম, প্রধান উপদেষ্টা যে কথা বললেন সেই কথাই বললাম। সংস্কারটা আসলে কি? সংস্কারটা হলো আমি যে কথাগুলো বললাম, এই জায়গাগুলোতে মানুষের যে অসন্তুষ্টি, সে জায়গায় আমরা কতটা একমত, এবং একমত হলেই শুধু চলবে না, আমরা কি অ্যাকশান নিলাম। আমরা একমত হলাম, টেবিলে অনেক মিষ্টি কথা হলো উপদেষ্টার টেবিলে, কিন্তু বাজারে বা বাস্তবে তার কোনো প্রতিফলন নাই। তাহলে তো এই কথার ফুলঝুরি মানুষ ঐক্য বলে গ্রহণ করবে না। এবং একই সঙ্গে আমি যেটি বলতে চাই যে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু তার ক্ষুধাতুর মানুষ, তারা কিন্তু তাদের খাদ্য বোঝে, তাদের রান্নাঘরের চুলা বোঝে, তারা কিন্তু সংস্কারটা তার পরে বোঝে, তার আগে বোঝে না। সুতরাং মানুষের নিরন্ন মানুষ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বাজারে যে মানুষ নাভিশ্বাস উঠেছে, তারা কিন্তু সবার আগে বাজারটাকে বুঝবে, তারপরে বুঝবে অন্য কথা। এবং সেই জায়গায় যদি ঐক্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে শুধুমাত্র কথার মালা সাজিয়ে হয়তো কবিতাই লেখা যাবে, হয়তো সংবিধানের গান গাওয়া যাবে, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি বা মুখে হাসি ফোটানো যাবে না। অবশ্যই সেক্ষেত্রে জাতীয় ঐক্যর দিকেই আপনি আবারও বলছেন। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে একই প্রশ্ন করতে চাই। সংস্কারের কথা যখন বারংবারই বলা হচ্ছে, নির্বাচনের কথা আপনি বলছিলেন, এবং সেক্ষেত্রে বিএনপি সংস্কারের কথা সর্বপ্রথম বলেছে। গত বছরের আরও অনেক আগ থেকে কিন্তু তারা সংস্কারের কথা বলছে। জাতীয় ঐক্য শব্দটিও কিন্তু আমরা সবচেয়ে বেশি বিএনপির মুখেই উচ্চারিত হতে শুনেছি। তারপর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা শুনছি সেটা আরও বৃহৎ আকারে। তবে সেক্ষেত্রে আসলে জানতে চাই, এই ধরনের এই যে ঐক্য খুঁজে পাচ্ছেন না আপনি, দলীয়ভাবে হোক কিংবা নাগরিক হিসেবে হোক, জানতে চাই নির্বাচনের আগে কোনো ঐক্য ছাড়া তো আসলে নির্বাচন সম্ভব না, কারণ নির্বাচনটাও জনগণের একটা জাতীয় চাওয়া, সেটাও তো একটা ঐক্যর ভিত্তিতেই চাচ্ছেন তারা। সেক্ষেত্রে আসলে আপনি ঐক্য খুঁজে পাচ্ছেন না কেন? দেখেন, আপনি যদি এটাকে ক্লাসিফিকেশন করেন যে বিএনপির কি ঐক্যটা, কি যেটা আপনি বললেন যে বিএনপি তো ঐক্য এর আগে থেকেই বলছে, বিএনপি যে ঐক্যের কথা বলছে সেই ঐক্য কিন্তু বিএনপি অটুট রাখার চেষ্টা করেছে। বিএনপি যাদের সাথে বসেছে, 1-2টা দল ব্যতীত, যারা হঠাৎ করে মুইকি হনুরে এই লাইনের মধ্যে চলে গেছে, তাদের কথাটা ভিন্নতর। এছাড়া আপনার ডান বাম, বরং বলতে পারেন বামরা একটা সময়, বামদের কথা আমরা বলি যেটা, যে বাম কিন্তু ঘুরে ঘাড়ে আওয়ামী লীগের সঙ্গে একটা সখ্যতার চেষ্টা করতো একটা আগে, অনেক দিন আগে পর্যন্ত। তারপরে কিন্তু বাম সোচ্চার হয়ে গেল যখন এত অন্যায়, এত অনাচার, এটা আসলে সহ্য করার মতো না। এবং একটা পর্যায়ে বাম কিন্তু আর যাই হোক বিএনপির সাথে ওরকম ছিল না, এবং এটা আমাদের জন্য পজিটিভ। এখন বামরাও কিন্তু বিএনপির সাথে সোচ্চারভাবে আছে, কারণ বিএনপি যে জিনিসগুলোর জন্য, যে জিনিসগুলো নিয়ে ঐক্যের কথা বলছে, লাইক আপনার জাতীয় সরকার, বিএনপি বলেছে, আজকে বোধহয় বলেছে যে 200 আসনও যদি পায় সেটাকেও বিএনপি চায় না, বিএনপি একটা জাতীয় সরকারই করতে চায়। বিএনপির আপনার রেইনবো নেশন, আপনার 31 দফা আছে এখানে, 31টা দফা কিন্তু এটা কিন্তু এই সরকার পতনের বহু আগে থেকে এটা করার গবেষণা চলছিল, এবং অনেক জাস্টিফাইয়ের পরে সব দল, অনেক দল নিয়ে বসে কিন্তু এটা কাজ করা হয়েছে। এবং একটা পর্যায়ে কিন্তু এটা আপনার 23-এর মাঝামাঝিতে, জুনে আপনার লাস্ট আপনার সাংবাদিক সম্মেলন করে এটা ঘোষণা দিয়েছে। সো তারও কিন্তু 1 বছর পরে সরকারের পতন হলো। সো বিএনপি এই ঐক্যটা মনে প্রাণে চায়, কারণ বিএনপি যতদিন স্বৈরশাসকের রুশানলে ছিল এবং জীবন দিয়ে বুঝেছে যে আসলে সবাইকে নিয়ে কাজ করার মজাটা কতটা, সবাইকে নিয়ে কাজ করলে একটা জিনিস দিন শেষে যেটা আমরা চাই, আমাদের সবাইকে একটা সময় চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, সবাইকে আমাদের একটা সময় ক্ষমতাও ছাড়তে হবে, চেয়ারটা যদিও দল থাকে ক্ষমতায়, তারপরে নিজেকেও ছাড়তে হয়। সেইখানে সবাইকে নিয়ে কাজ করলে তো কোনো সমস্যা থাকতে পারে না। অবশ্যই এই নিয়ে আমরা আবারও কথা বলবো, তবে তার আগে নিতে চাই প্রযত্নে বাংলাদেশের ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আয়োজনে আমরা আলোচনা করছি ঐক্য নিয়ে অনৈক্য এই বিষয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির হাসান তারিক চৌধুরী। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে আবারও প্রযত্নে বাংলাদেশে। এবং এই পর্যায়ে আসলে আমরা কথা বলতে চাই
দ্রব্যমূল্য এবং যে ভ্যাট আরোপ করা হলো, আমরা বারংবারই বলছি জাতীয় ঐক্যের কথা, এবং ঐক্যর কথা যখন আসে একটা হাফিত্তেশ কিন্তু আমরা দেখছি, নাভিশ্বাস উঠে যাচ্ছিল এমনিতেই জনসাধারণের, এবং গত 2-3 দিন ধরে আমরা কিন্তু এটা নিয়ে ব্যাপক কথাও যেমন হচ্ছে, রিপোর্টও কিন্তু তেমন হচ্ছে, এবং শুনছিও কিন্তু আমরা অনেক জায়গায় জনসাধারণ বলছেন যে আসলে দ্রব্যমূল্য এভাবে দাম বেড়ে যেতে পারে না, কিংবা এতটা দাম বাড়তে পারে না। সেক্ষেত্রে আসলে আবারও কি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগটা রয়েছে কিনা, কিংবা কতটুকু আসলে তারা বলতে পারে, এটা নিয়ে আসলে জানতে চাই। প্রথমে যেতে চাই নীলফার চৌধুরী মনি আপনার কাছে। বিএনপির পক্ষ থেকে আসলে এই কথাটা আমি জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে ক্ষোভটা তিলে তিলে জমছে, এ ধরনের বিভিন্ন কারণে হোক, কিংবা নির্বাচন বিলম্বিত হচ্ছে তা নিয়েও হোক, সেক্ষেত্রে আসলে কি মনে করছেন? দেখেন, এটা তো ইম্পসিবল ব্যাপার। বাংলাদেশে আমরা একটা সময় কি করতাম, সরকারি দল বিরোধী দল আগেই একটা দাম কোনটার বাড়বে সেটা দেখে একটা ব্যানার বানিয়ে রাখতো, এটা নিয়ে দাম এত টাকা বাড়লো কেন জবাব দে, কিংবা একটা হরতাল ডাকতো বা ধর্মঘট ডাকতো। এটা কিন্তু একদম বড়ার উপর খাড়ার ঘা, একে তো সব কিছুর দাম আকাশচুম্বী, তার উপর হঠাৎ করে যে এই যে ভ্যাট বাড়িয়ে দেওয়া, সব কিছু আপনার একেবারে শুই থেকে রাতে ঘুমানোর ব্রাশটা পর্যন্ত, যে দাঁত ব্রাশ করা ব্রাশটা পর্যন্ত সব কিছুর মধ্যে ভ্যাটটা ঢুকাই দিল, যে ডাবল 3 গুণ 4 গুণ করলো। তাহলে কি আপনার বাজেটের আর দরকার আছে যে বাজেটের বাড়ানো কমানো? বাজেটের সময় কিন্তু আমরা দেখেছি বিএনপিকে বিভিন্ন কর্মসূচি দিতে কিংবা বিভিন্নভাবে কিন্তু কথা বলতে, এবার সে ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই, এটা তো বিএনপি কথা বলবেই। আমার তো এত বড় ঘটনাটা বিএনপি স্লিপ কেটে যাবে এটা তো হতে পারে না, এটা অবশ্যই কথা বলবে। তবে আমি সাধারণ মানুষের কথা বলি, মানুষের আয় একদমই বাড়েনি। তার উপর দেখেন, সরকারি যারা কর্মচারী তাদের বেতন কিন্তু স্বৈরশাসকও কিন্তু অনেক বাড়িয়েছিল, ডাবল করেছিল, তার চেয়েও বেশি করেছিল। ইনক্রিমেন্ট 2টার জায়গায় 3টা 4টা পর্যন্ত করে ফেলেছিল। সেইখানে আপনার সেই নিয়ে কত কথা। এরপরে একটা এই অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কয়েকদিনের জন্য, তারা কি এইভাবে ভ্যাটের নাম বলে এইভাবে বাড়াতে পারে? এটা আমার বোধগম্য না, আমার মাথায় ধরে না যে মানুষের কি অবস্থা। অথচ দেখেন, সরকারি কর্মচারীরা যাদের বেতন ডাবল, আগে তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে বেতন ভালো পেতো এটা জানতাম, এখন কিন্তু সরকারিরা একটা ড্রাইভারতে তাও 50,000 টাকার নিচে পায় না, ওয়ারেজ একটা ড্রাইভার কিন্তু বেসরকারিতে আপনার 20,000, 22,000, 25,000 পায়। এই গ্র্যাজুয়েটেরও কিন্তু স্টার্টিং স্যালারি 15,000, আরো কম। একটা কাজের বুয়ারাও তার চেয়ে অনেক ভালো আছে অনেক ক্ষেত্রে। তো সেই জায়গায় তাদেরকে কিন্তু আরেকটা আপনার কি জানি বলে ওটা বাড়িয়ে দিল এই কয়েকদিন আগে, সরকারি একটা ভ্যাট না, সরকারি কর্মচারীদের একটা বাড়িয়েছে, মহার্ঘ ভাতা বাড়িয়েছে। তো তাদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল। তো সেইখানে সাধারণ মানুষের কোনো আয় বাড়েনি। তো জিনিসপত্রের এই যে দাম, জিনিসপত্রের দাম আয় বাড়ার সাথে সাথে যদি বাড়তো কোনো কথা ছিল না। সরকার তো কোনো কাজ নাই, টাকা না থাকলে ছাপিয়ে নাও। ব্যাংকে এই সরকার আসার পরেও কিন্তু কয়েক হাজার কোটি টাকা ছাপিয়েছে, এখনো ছাপছে। তো ব্যাংকে টাকা না থাকলে তারা টাকা ছাপাতে পারে। এই টাকাটা ছাপলে যে আমাদের টাকার মানটা একবারে পড়ে যায়, এটা কিন্তু তারা ভালো করেই বুঝে। তারপরেও কিন্তু বলবে যে হ্যাঁ, দেশ চালাতে গেলে ছাপতে হয়। তার উপর আবার কেন ভ্যাটের নামে এই ধরনের কারসাজি হবে? আপনি বলেন, একটা দর্জি কাপড় সেলাই করে কারা? যারা মধ্যবিত্ত এই টাইপের মানুষগুলো যখন কাপড় সেলাই করে, সেইখানেও আপনার ডাবল দিতে হবে, এটা কেমন কথা? কাপড় কিনতে গেলে ডাবল দিতে হবে, খেতে গেলে দেখেন একজন ক্রেতা কত দিক থেকে সে বিপদের মধ্যে থাকে। সে যখন আপনার বেতন পেল তখন তার একটা টাকা কেটে নেওয়া হলো, তারপর সে যখন চাল ডাল লবণ মরিচ কিনলো তখন তারটা কেটে নিল। দোকানদারদের কিন্তু সমস্যা হচ্ছে না, যতই বাড়াবেন আপনি ক্রেতার ওইখানে, ভোক্তার ওইখান থেকে বাড়তেছে। তাইলে আপনার মনে করেন যে খাবারের দোকানে খেতে যাচ্ছে, সেইখানে আপনার 100-200 গুণ আপনার বাড়ায় দিল। সেইখানে ভোক্তা কতটুকু? 20 টাকার জিনিস এখন নর্মালি 30 টাকা। তাহলে সেই মানুষটা যে 120 টাকার জিনিস খাবে, সে এমনিতেই 160 টাকা 70 টাকা চলে যাবে। তাহলে সেই মানুষটা আপনার কিভাবে চলবে? একটা রিক্সায় উঠবেন, একটা রিক্সায় উঠলে রিক্সাওয়ালা দাম বাড়ায় দিবে, বাসে উঠবেন বাসওয়ালা দাম বাড়িয়ে দিচ্ছে, আপনার ট্রামে উঠবেন ট্রামওয়ালার দাম বাড়িয়েছে, যেটাই আপনি বলেন না কেন
তাহলে এই যে জীবনযাত্রার মানটাকে যে তো অকেজো করে ফেলছে, তাহলে তাদের তো এটা করার কথা ছিল না। তারা আসছে কয়েকদিনের জন্য, তারা সংস্কার করবে কিছুটা, বাকিটা তারা নির্বাচন দিয়ে চলে যাবে। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট বুঝবে যে কি করবে কি করবে না। তো তারা যে এত কিছু করে ফেললো, যেখানে আজকে জানুয়ারি মাস, আপনার জুনে কিন্তু আরেকটা বৃদ্ধির সমস্যা আছে। আপনার তামাক জাতীয় দ্রব্যের খাদ্য না তো সরি আপনার এই যে ধূমপান, সেইখানেও আপনার দাম অনেক বাড়িয়েছে। এটা না হয় ধরলাম, কিন্তু কতটুকু ধরলাম, এটা মেনে নিলাম, কিন্তু কতটুকু? তার চেয়ে আপনার ওটা খাওয়ার মধ্যে নিষেধাজ্ঞা এনে দিলেও তো হয় ওটার মধ্যে। সেটা না করে আপনি সব কিছু নাগালের বাইরে নিয়ে যাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। এই যে আপনার সরকার এই কাজগুলো করছে, আজকে জনগণ কথা বলছে না, আগামীকালকে জনগণ কথা বলবে না, তারপরের দিন জনগণ যখন ফুঁসে উঠবে, জনগণের ফুঁসাটা কিন্তু খুব খারাপ লক্ষণ, খুব খারাপ লক্ষণ। জনগণের ফুঁসে ওঠার সঙ্গে কিন্তু কেউই টিকতে পারে না। অবশ্যই। হাসান তারিক চৌধুরী, আপনার কাছেও আসলে একই প্রশ্ন ছুটতে চাই। দ্রব্যমূল্য কথা আপনি বলছিলেন এবং জাতীয় এবং একজন নাগরিকের বিভিন্ন সমস্যার কথাও কিন্তু আপনি বিরতির আগে বলছিলেন। তো সেক্ষেত্রে নতুন করে অনৈক্য, যদিও সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে কিন্তু ঐক্যমতের কথা, ঐক্যর কথা, সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত কি অনৈক্য সৃষ্টি করছে না? নিঃসন্দেহে। দেখেন, আসলে আপনি যদি বাস্তব অবস্থাটা দেখেন, এটা খুবই পরিষ্কার যে বাংলাদেশের বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা বিরাট দূরত্বের জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে এই কারণে সেখানে কিছু অনৈক্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছেন একটা অনুষ্ঠানে যে কোনো ধরনের হঠকারিতা বা ভুল পদক্ষেপ যেন আমাদের সমস্ত সম্ভাবনাকে নষ্ট না করে দেয়। ওনার এই বক্তব্যের ভেতর থেকে কিন্তু ইঙ্গিতটা খুব পরিষ্কার, কারণ তিনি এক ধরনের বিপর্যয়কে ইঙ্গিত করেছেন। সেই বিপর্যয়টা হলো যে অর্জনটি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য করলো, সেই গণতন্ত্রের লড়াইটাই না শেষ হয়ে যায়। এবং আজকে আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর এক ধরনের জবাবদিহিতা আছে, এক ধরনের আনকনভেনশনাল এবং কনভেনশনাল, দুই ধরনের জবাবদিহিতা আছে। সেটা কি? রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন জনগণের কাছে তাদেরকে পার্লামেন্টের জবাবদিহি করতে হয়, আবার তারা যখন রাজপথে থাকে তখন রাজপথেই কিন্তু জনগণের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর ফয়সালা করতে হয়। কিন্তু আজকে যে অনির্বাচিত সরকার বলেন বা যাই বলেন, তারা তো পলিটিক্যাল পার্টিগুলোর ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আছেন, বা জনগণের ম্যান্ডেট, পলিটিক্যাল পার্টি বা অংশীজন, স্টেক হোল্ডার যাই বলেন না কেন, বিভিন্ন শ্রেণী পেশা, তো তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের মধ্যে কি লেখা ছিল যে আপনি ক্ষমতায় গিয়ে 5 মাসের মাথায় এইভাবে দ্রব্যমূল্য বাড়াবেন? সেই ম্যান্ডেটটিকে এই কথা বলা ছিল যে আপনার এখতিয়ারের বাইরে আপনি কথা বলবেন? কথা তো ছিল না। আজকে কথা ছিল যে দেশে কত দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা যায়, কারণ আনলিমিটেড পরিকল্পনা নিয়ে আনলিমিটেড গভর্নমেন্ট চলতে পারে না। তো সেই জায়গা থেকে যে ঐক্যের জায়গাটা, যেটা পলিটিক্যাল পার্টিগুলো চেয়েছিল, সেটা কি? আমরা একটা দুঃশাসনের অবসান চেয়েছিলাম। আপা বামদের কথা বলেছেন, বাংলাদেশের বামদের মধ্যে বৃহৎ দল হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তারা গত 16 বছর ধরে একটা কথাই বলেছে যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো। সেই বিকল্পটা কি? আর কোন ব্যবস্থা আমরা বদলাতে চাই? আমরা বদলাতে চাই জনগণের পকেট কাটার ব্যবস্থা বদলাতে চাই। আমরা বদলাতে চেয়েছিলাম গণবিরোধী যে নীতিগুলো আছে, মানুষের সেই নীতিগুলো যাতে বদলে গণমুখী যাতে নীতি হয়। আজকে কোথাও যাওয়া যায় না। ঘুষ কি কমেছে? দুর্নীতি কি কমেছে? কমে নাই। ভিন্ন নামে ভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে, ভিন্ন নামে ভিন্ন প্রেক্ষিতে সিন্ডিকেট তন্ত্র চলছে। টিসিবির টাকা আপনি বন্ধ করে দেন, এই টিসিবির লাইনে দাঁড়ানো মানুষগুলো কোথায় গিয়ে ধর্ণা দেবে? আজকে এই যে গণবিরোধী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট কিন্তু সেটা ছিল না। সে কারণে দেখবেন জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা ছিল, তারা কিন্তু এখন শহীদ মিনারে এখন সরকারের সমালোচনা করতে বাধ্য হচ্ছে, এবং বিভিন্ন প্রেশার গ্রুপ তারা কিন্তু কথা বলছে। তো এই জায়গায় ঐক্যের জায়গাটা কি হতে পারত? ঐক্যের জায়গাটা হতে পারত সকল পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে সম্ভাব্য দ্রুততম সময়ে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করার। আপনি একটা রিজনেবল ডেট যদি ঘোষণা করেন, দেখবেন যে বিরাট ঐক্য হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না।
এবং একটা সুস্থ প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে এক জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করবে। এবং আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটা কি, ক্ষমতায় যারা যাবে তারা জনগণের প্রভু হবে না। আমরা এতকাল প্রভু দেখেছি, মানুষ চেয়েছে এখন সেবক দেখতে চায় এবং জনগণকে সচিবরা স্যার বলে সম্বোধন করবে। এবং এই যে প্র্যাকটিস, ডেমোক্রেটিক এবং লয়াল টু দ্য পিপল যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস আনার জন্য মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন দরকার ছিল। কিন্তু আমরা কি দেখি, যারা ক্ষমতায় যারা তা এমন ভাষায় তারা কথা বলে যেন তারা জনগণকে গণতন্ত্র ভিক্ষা দিচ্ছে। তারা দ্রব্যমূল্য কমানোর কথা বললে তারা এমন ভাষায় কথা বলে যে জনগণকে তারা অধিকার ভিক্ষা দিচ্ছে। অধিকার বা গণতন্ত্র ভিক্ষা দেওয়ার বিষয় না। অধিকার গণতন্ত্র হলো মানুষের প্রাপ্যতার জিনিস, এটা সে ডিজার্ভ করে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ নিরাপদ বোধ করছে না। কারণ দেশের ভবিষ্যৎকে অনেকেই প্রশ্ন করে, ভাই এরপরে কি, মানুষ আনসার করতে পারে না। অবশ্যই এই ভবিষ্যৎ এবং বিকল্প আসলে কে হতে পারে এ নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আবারও ফিরে এলাম প্রযত্নে বাংলাদেশে এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ঐক্য নিয়ে অনৈক্য, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে নীলফার চৌধুরী মনি এবং রয়েছেন হাসান তারিক চৌধুরী। আমরা বিরতির আগে আসলে ঐক্য নিয়ে যখন কথা বলছিলাম, জাতীয় ঐক্যর কথাও যখন আসে, নির্বাচনের কথা কিন্তু বারংবারই চলে আসে। এবং নির্বাচনের ক্ষেত্রে যদি বলি, আপনারাও বলছিলেন যে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে দলমতের ভিত্তিতেই ঐক্যবদ্ধ জাতীয় সরকারের পক্ষে বিএনপি। এবং এই ডাক শুধুমাত্র বিএনপি নয়, জামায়াতে ইসলামী এমনকি বাম দলগুলোর মধ্যেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। নির্বাচন নিয়ে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু সে নিয়ে আসলে আমরা এখনো সরকারকে আমরা শুনছি বিভিন্ন সাজেশন দেয়া হচ্ছে, কিংবা বলা হচ্ছে যে আপনারা যদি সঠিক শব্দটি আসলে আমি বলি, যে সরকারকে অনভিজ্ঞ মন্তব্য করে দ্রুত নির্বাচনের পরামর্শও কিন্তু দেয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে জানতে চাই, এই নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলেও অন্তর্বর্তী সরকারের সাথে যে অনৈক্য, তা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। প্রথমে যেতে চাই নীলফার চৌধুরী মনি, আপনার কাছে। দেখেন, ওনাদের তো আসলে ওনারা তো এই ব্যাপারে একদমই মানে রাজনীতিবিদদের সাথে একমত না। রাজনীতিবিদরা যদি বলে যে ডেট দেন, রোড ম্যাপ দেন, আমি বিএনপির কথাই বলি, বিএনপি খুব সুন্দরভাবে ভদ্র ভাষায়, মানে একদম সভ্যতার সবচেয়ে ঊর্ধ্বমুখী সভ্যতার মাধ্যমে বলেছিল যে প্রথমে দেখা করার সময় বলেছিলেন যে যৌক্তিক সময়, তারপরের বার দেখা করার সময় বললেন রোড ম্যাপ। যখন যৌক্তিক সময় কোনো উত্তর আসলো না, তারপরে বললেন রোড ম্যাপ। তারপরে যখন রোড ম্যাপেরও কোনো উত্তর আসলো না, তখন বললেন যে নির্বাচনের আসলে একটা আপনার সময়টা দেওয়া দরকার কি। তারপরে উত্তর না দেওয়ার পরেও বিএনপি কিন্তু এখন বলছে যে নির্বাচনের ডেট দেন বা কিছু। এটা সরকারের মধ্যে থেকে কেউ কিছু বললেন না। প্রথমেই সেনাবাহিনীর প্রধান বললেন যে 18 মাস পরে নির্বাচন হবে। তো যদি 18 মাস ধরি আমি, তাহলে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরে 25-এ নির্বাচন হওয়ার কথা। সেটা বাদ দিয়ে তারপরে আবার কোনো কোনো উপদেষ্টা বললেন যে 25-এ হবে অথবা 26-এ হবে। তখন কিন্তু চিফ অ্যাডভাইজার বললেন যে, উনি কোনো শব্দই বললেন না। একটা পর্যায়ে প্রথম বিজয় দিবসে উনি বললেন যে নির্বাচন আমরা দিব, তবে কিন্তু ছিল ওখানে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সেটা নিয়ে যখন আলোচনা সমালোচনার চরম পর্যায়ে চলে গেল সব রাজনীতিবিদদের, শুধু বিএনপি একা না, তখন উনি আবার বললেন তার কিছুদিন পরে যে আপনার এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বলার পরের দিন তার কিন্তু প্রেস সচিব বললেন যে 30শে জুন 26-এর। তো এই যে 30শে জুন, তার চেয়েও এক ধাপ এগিয়ে বললেন, কোনো বরাত দেওয়া ছাড়া উনি নিজে থেকেই বললেন, যেটা উনি বলতে পারেন না। আচ্ছা, সেটাও ধরে নিলাম। তারপরে আবার কোনো কোনো উপদেষ্টা বললেন যে এই সব নির্বাচনের টাইম চাইলে নাকি তাদের উন্নয়নে ব্যাঘাত ঘটে, অস্বস্তি বোধ করেন, এম্বারাস ফিল করেন। তো এই যে এম্বারাস ফিল করা, তারা কতদিনের জন্য ক্ষমতায় আসছেন? তারা ক্ষমতা মতো মনে করে আসেন নাই। তারা ইন্ট্রিম গভর্নমেন্ট, যার এই মুহূর্তে একটা নির্বাচন দেওয়ার জন্য, হোক সেটা তত্ত্বাবধায়ক, হোক আপনার ইন্ট্রিম গভর্নমেন্ট,
যে নামেই আমি ডাকি না কেন আমার কাজ হলো নির্বাচন দেওয়া। তো অবশ্যই নির্বাচন দেওয়া কাজ বাদ দিয়ে উনি সংস্কারে চলে গেলেন, যে সংস্কার কিন্তু চলমান, সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নাই। অবশ্যই সংস্কারের শেষ নয়, তবে নির্বাচন নিয়ে অনৈক্য আমরা উপদেষ্টা মণ্ডলীর ভেতরও দেখতে পাচ্ছি। আপনার কথা রেশ ধরেই যদি বলি নির্ভর চৌধুরী মনি, হাসান তারিক চৌধুরী আপনার কাছে একই প্রশ্ন আসলে জানতে চাই যে নির্বাচন নিয়ে অনৈক্যটা কি প্রকট হচ্ছে না বর্তমান? দেখেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনীতির ছাত্র, রাজনীতি বিজ্ঞানের ছাত্র এবং মাঠের রাজনীতির ছাত্র, সুতরাং আমাদের সামনে যদি আজকে বিকল্পের প্রশ্ন আনা হয় যে এই অবস্থার বিকল্প কি, একটি অনির্বাচিত রাজনৈতিক সরকার নাকি একটি নির্বাচিত রাজনৈতিক সরকার, অবশ্যই সাধারণ মানুষের কাছ থেকে উত্তর আসবে যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই হবে হলো বিকল্প। যদি তাই হয়, আজকে প্রধান গুরুত্বের জায়গায় আসবে হলো পলিটিক্যাল পার্টিগুলা। কিন্তু বলা হচ্ছে বিভিন্নভাবে যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। এটা পাগল বা সুস্থ হওয়ার বিষয় না, পার্ট অফ ডেমোক্রেসি। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনাকে নির্বাচনের দিকে যেতেই হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন আসেন সংস্কারের প্রশ্নে। যদি আপনি সংস্কার এবং নির্বাচনকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান, আবার একই সঙ্গে যদি বলেন যে ফ্যাসিস্টের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়, হয়তো হাততালি পাওয়া যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে একটা বিচার হতে হলে পার সাক্ষ্য নেওয়া, তদন্ত, আত্মপক্ষ সমর্থন, আপিল, শুনানি, অনেক লম্বা প্রসেসের মধ্যে যেতে হয়, তারপরে একটা ফাঁসি হয়। তাহলে এইভাবে যদি পরস্পর বিরোধী রেটোরিক্স নিয়ে আসা হয়, তাহলে কি হবে? নির্বাচনটা ঝুলে যাবে। এখন যারা নির্বাচনকে ঝুলিয়ে দেওয়ার জন্য, যারা বলছে যে পলিটিক্যাল পার্টিগুলো পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, এর পেছনে দুরভিসন্ধি রয়েছে। আমি একজন মাঠের কর্মী হিসাবে এবং একটা পেশাজীবী সংগঠনের নেতা হিসেবে আমি মনে করি, এবং আমি আইন পেশায় নিয়োজিত আছি, আইনজীবীদের জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের যেটুকু আইনের শাসন এখনও অবশিষ্ট আছে, সেই জায়গায় একটা মিনিমাম রিফর্ম করে এই 2025 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। অবশ্যই দরকার। অবশ্যই নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ জনগণ, এ নিয়েই কিন্তু আসলে আলোচনা হচ্ছিল, এবং এরই মাধ্যমে শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।